আজকে যেটা বলবো সেটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক অসিলেটর। আগের দিন ফ্রি অসিলেশন বলেছিলাম এবং বাস্তব জীবনে কি ধরনের অসিলেশন রয়েছে, হ্যাঁ, যেটাকে ফ্রি অসিলেশন বলে এবং তার ব্যবহারিক প্রয়োগ বা কি কিভাবে আমরা ফ্রি ভাইব্রেশনকে কাজে লাগাতে পারি সেসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। তো ড্যাম্পড ভাইব্রেশন মানে আমাদের যেটা ফ্রি অসিলেশন ছিল কোনো সিম্পল হারমোনিক মোশনে, ফ্রি অসিলেশনের ক্ষেত্রে আমাদের কি দেখেছিলাম যে এইটা কার্ভড, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ফোর্স থাকে যে ফোর্সের জন্য কোনো অসিলেটর ফ্রিলি মুভ করতে পারে না, যেটা বাস্তবে হয়। এটা আইডিয়াল কার্ভ, ঠিক আছে। এটা আইডিয়ালিস্টিকলি আমরা দেখতে পারি এদিক এক্স এদিক বরাবর যদি টি প্লট করি, ঠিক আছে, তাহলে কিন্তু এই কার্ভের প্রত্যেকটা কার্ভের অ্যামপ্লিটিউড সেম থাকছে, ঠিক আছে। আমরা অনন্তকাল ধরে যদি দেখি অ্যামপ্লিটিউড কিন্তু প্রত্যেকটা কার্ভে এক থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন অফ এসএইচএম। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না, ঠিক আছে। বাস্তবে কি হয়? বাস্তবে দেখা যায় যে এই অ্যামপ্লিটিউডটা প্রত্যেকটা সাইকেলে কমতে 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 যায়, ঠিক আছে। আলটিমেটলি অনেকক্ষণ পরে গিয়ে দেখা যাবে অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি, হ্যাঁ, উদাহরণস্বরূপ বলেছিলাম যে তোমার জীবনের ছন্দ আস্তে 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 কি হচ্ছে, কমতে কমতে যাচ্ছে, কমতে চলেছে। এবার এই ছন্দকে কমাকে বন্ধ করার জন্য বাইরে থেকে পিরিয়ডিক ফোর্সের কথা আমি বলেছিলাম। তো সেই যে পিরিয়ডিক ফোর্স না দিলে দেখা যাবে যে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে এবং একটা কিছু টাইম পর দেখা যাবে গিয়ে এটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, মানে গিয়ে মিশে গেছে। ওকে। তো তাহলে এই ড্যাম্পিং যে দু কারণে যে ড্যাম্পিং হয়, একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ফ্রিকশন অফ দ্য ওয়্যার টু, যেখানে এখানে পয়েন্ট অফ সাসপেনশন, এখানে বাধা আছে। তাহলে এই ওয়্যারের সঙ্গে এর সাসপেনশনের পয়েন্টে যে ফ্রিকশনাল ফোর্স আর এয়ার রেজিস্ট্যান্স, এই দুটো কারণে ড্যাম্পিং আসছে, ঠিক আছে। এই ড্যাম্পিং এর জন্যই কিন্তু আমরা অনেক কিছু বাস্তবের আমরা কাজ করতে পারি। যেমন ড্যাম্পিং, যেমন বাস্তব জীবনে অনেক, আমি যেটা বোঝালাম তোমাদের, আস্তে আস্তে তার অ্যাম্পলিটিউডটা কমে যাচ্ছে, কমলে কি হচ্ছে, দেখা যাচ্ছে তার অসিলেশনটা কমে যাচ্ছে। জীবনের উদাহরণ দিয়েও একইভাবে বলেছিলাম যে কি বাস্তব জীবন এরকমই অনেকটা সিম্পল হারমোনিক মোশনের মতো। কি হয়, তার যে অসিলেশন, অসিলেশন মানে আমাদের যেটা হার্টের যে বিট, হার্টের বিটটা কি একটা ছন্দে চলে, ঠিক আছে। ছন্দে চলতে চলতে জীবনের অনেক বাধা বিঘ্ন আসে, সেই বাধা বিঘ্নের জন্য দেখা যায় যে তাদের, তোমার মানুষের জীবনের ছন্দটা আস্তে 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 অবনমিত হচ্ছে, মানে লাইক দ্যাট, ঠিক আছে। মানে আমরা এসএইচএম এ ড্যাম্পিং এর ফলে যেমন তার অ্যামপ্লিটিউডটা কমতে কমতে যাচ্ছে, জীবনেরও অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে। কেন? অনেক বাধা বিপত্তির কারণে, অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে। তো এই যে বাধা বিপত্তি, যার জন্য অ্যামপ্লিটিউডটা কমছে, এটাও দরকার আছে। কেন দরকার আছে? কারণ অনেক মানুষ দেখা যায় যে এইরকম শক বা ধোকা খেয়ে তার জীবনে সাকসেস পায়, ঠিক আছে। সে শক পেয়ে বা, সত্যি কথা বলতে তোমরা এখন অ্যাডাল্ট, বলতে অসুবিধা নেই, এই যে তোমাদের প্রেমে ধোকা খেয়ে অনেকে জীবনে অনেক কিছু শেখে। কিরকম শেখে? যে আমাকে জীবনে কিছু করতে হবে, ঠিক আছে, আমাকে জীবনে কিছু বড় কথা, আমাকে অ্যামপ্লিটিউডটা কমতে দিলে হবে না, তার জন্য সে মনে জোর আনে, ঠিক আছে। তো কাজে এই যে কমছে অ্যামপ্লিটিউডটা, এই কমার অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে, কমার অনেক ভালো গুণও রয়েছে। কিরকম ভালো গুণ? কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, যেমন ডোর স্টপার। ডোর স্টপার মানে যে একটা কোনো দরজা তুমি যখন টেনে দাও, ঠিক আছে, টানলে দেখা যায় দরজাটা ঝট করে লেগে যাচ্ছে, জোরে বন্ধ হচ্ছে। জোরে বন্ধ হওয়াটা অনেক ডিস্টারবেন্স সৃষ্টি হয়, কোনো কাজকর্মে বিঘ্ন ঘটে, ঠিক আছে। সেই জোরে বন্ধ করার জন্য পিছনে দেখবে একটা স্টপার লাগানো থাকে, যাতে দরজাটা থেমে থেমে আস্তে আস্তে বন্ধ হয়, ঠিক আছে। এই বন্ধ হওয়া আস্তে আস্তে যে বন্ধ হচ্ছে, এর কারণ হচ্ছে এই ড্যাম্পিং। এখানে
ড্যাম্পিংকে ইউজ করা হয়। এই ড্যাম্পিং এর জন্য দরজাটা এক ঝটকায় তাড়াতাড়ি না লেগে আস্তে 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 বন্ধ হয়, লাইক দ্যাট। ঠিক আছে, নেক্সট অ্যাপ্লিকেশন, তোমরা যেটা গাড়িতে হাইড্রোলিক দেখেছো, গাড়িকেও অনেক বাধা বিঘ্ন পেরিয়ে যেতে হয়। তোমার জীবনকে যেমন বাধা বিঘ্ন পেরিয়ে যেতে হয়, একটা গাড়ি যখন রাস্তায় চলে, রাস্তাও কিন্তু স্মুথ না, তোমার জীবন যেমন স্মুথ নয়, রাস্তাও স্মুথ নয়। কি, ওখানেও কিন্তু অনেক বাম্পার থাকে, ওখানে অনেক ডিস্টারবেন্স থাকে। যখন গাড়ি একটা বাম্পার বলো বা অনেক আপ ডাউন বলো, আপস এন্ড ডাউন অনেক কিছু থাকে, তারকে কেন্দ্র করে তার উপর দিয়ে যখন যায়, তখন কি হয়, তখন গাড়িটা অনেক কি হয়, আপ ডাউন করে। তো যদি আপ ডাউন করে, গাড়িটা আপ ডাউন করে, কিন্তু ভিতরে যারা থাকে তারা কিন্তু অতটা ফিল করে না আপ ডাউন। কেন? কারণ গাড়িটা হাইড্রোলিক বলে একটা জিনিস আছে, যার জন্য ওর যে ভাইব্রেশনটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় এফেক্টটা। ঠিক আছে, ভাইব্রেশন হয় বোঝা যায়, কিন্তু অনেকটা এফেক্টটা কমে যায়। কারণ হাইড্রোলিক কি করে, আমাদের ওই যে যে বাম্পারের বা বলো আপ ডাউনের যে ভাইব্রেশনটা অনেকটাই কমিয়ে দেয়। ঠিক আছে, তো কাজে গাড়ির যে তোমার হাইড্রোলিকেও কিন্তু আমাদের ড্যাম্পিং এর অ্যাপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, তাছাড়াও আরো অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা হচ্ছে মিউজিক্যাল ডাম্পার, সরি মিউজিক্যাল যেটা ইনস্ট্রুমেন্টে, হ্যাঁ ডাম্পার বলতে পারো, যেটা হচ্ছে পিয়ানো বা গিটার। ঠিক আছে, আমি একটা গিটারের স্ট্রিং ধরে যদি টেনে দিই, তাহলে কি আর ভাইব্রেট করতেই থাকবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু গানের রিদম আছে, ভাইব্রেশনটা সব করে স্টপ করতে হবে, সেটা যারা গিটারিস্ট তারা ভালো জানবে। তখন ড্যাম্পার ইউজ করা হয়। ড্যাম্পার ইউজ করলে কি হয়, গিটারের তারের ভাইব্রেশনটা সাডেনলি অফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দিস ইজ এ এটাকে বলা হয় ডাম্পার, মিউজিক্যাল ডাম্পার। তার মানে এই গিটার বা পিয়ানোতেও কিন্তু এই ডাম্পার দিয়ে ওই স্ট্রিং এর ভাইব্রেশনটা অনেকটাই কমিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম্পিং এর অ্যাপ্লিকেশন হচ্ছে বিল্ডিং ডাম্পার, মানে ভূমিকম্প প্রবণ যে সমস্ত এলাকা, মাঝে মাঝে যেখানে ভূমিকম্প হয়, যেখানে যেমন জাপান, ঠিক আছে, নেপাল, এসব জায়গায় যেখানে ভূমিকম্প প্রবণ এলাকা, সেখানে ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বাড়িও দুলতে থাকে। ঠিক আছে, সেটাকে আমার ওভারকাম করার জন্য বিল্ডিং ডাম্পার ইউজ করা হয়, মানে বিল্ডিংটাও যাতে হাইড্রোলিকের মতো বিল্ডিংটা যাতে ডাম্পিং এর ফলে ভাইব্রেশনটা কমতে কমতে যায়, মানে ভিতরে যেন ভূমিকম্পের এফেক্টটা কমে যায়। দিস আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ড্যাম্পড অসিলেশন। ড্যাম্প ক্ষতি করলেও অনেক অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে, যেটা কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রয়োগ অপরিহার্য। ড্যাম্পিং এর অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে। ঠিক আছে, তো কাজেই এই ড্যাম্পিংকে আমাদের অবজ্ঞা করলে হবে না। ঠিক আছে, কাজেই আমাদের জীবনেও কিন্তু ড্যাম্পিং দরকার আছে। ড্যাম্পিং এর ফলেই মানুষ শেখে, ভুল করতে করতে মানুষ শেখে। ঠিক আছে, তো কাজেই আগে দেখি আমরা ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে ড্যাম্পিং এর, তারপর আমরা চলে যাব ড্যাম্পিং এর ইকুয়েশন। ঠিক আছে, তো আজকে আমরা এটা লিখবো হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর ইকুয়েশন অফ মোশন ফর ড্যাম্পড এসএইচএল। ঠিক আছে, তাহলে আমরা আগে তো দুটো পেয়েছিলাম, যে এম d2x dt2, ঠিক আছে, মানে ফোর্স, এটা প্রপোর্শনাল ছিল মাইনাস এস এক্স, মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে ইকুয়াল করার জন্য কি করেছিলাম, এস এক্স করেছিলাম। তাহলে এটা তো থাকছেই, এটা হচ্ছে ডিউ টু ফ্রি ভাইব্রেশন। ওকে, এর সঙ্গে আরেকটা টার্ম এসে অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে প্রপোর্শনাল টু ডিএক্স বাই ডিটি। ফোর্স অফ রেস্টিটিউশন এক্স এর সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু ড্যাম্পিং ডিএক্স বাই ডিটি বা ভেলোসিটির সঙ্গে। ঠিক আছে, এটাকে একইভাবে ইকুয়াল করার জন্য কি করব, একটা কনস্ট্যান্ট দেবো, কনস্ট্যান্টের নাম দিলাম কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো, তাহলে এবার সবগুলো বাম দিকে নিয়ে চলে আসো আর এম দিয়ে ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে d2x বাই dt2 প্লাস, এটাকে আগে লিখছি k বাই m dx বাই dt প্লাস s বাই m x ইকুয়াল টু 0। k বাই m কে সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 2b ধরছি। কেন ধরছি পরে বুঝতে পারবো। 2b dx বাই dt প্লাস, এটাকে ধরছি আমরা আগে ধরছিলাম ওমেগা 0 স্কোয়ার x ইকুয়াল টু 0।
এই হচ্ছে আমাদের যদি বলে ড্যাম্পড ভাইব্রেশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন ইকুয়েশন। ঠিক আছে, তো এরপর আমরা যদি এটাকে সলভ করি আগের মতোই ট্রায়াল সলিউশন ধরবো কি, ট্রায়াল সলিউশন x ইকুয়াল টু e টু দি পাওয়ার mt। ঠিক আছে, একবার ডেরিভেটিভ করব কি হবে m e টু দি পাওয়ার mt, দুবার ডেরিভেটিভ করব m স্কয়ার e টু দি পাওয়ার mt। ওকে, এরপরে যদি পুট করে দিই তাহলে হবে m স্কয়ার e টু দি পাওয়ার mt প্লাস 2bm e টু দি পাওয়ার mt প্লাস ওমেগা 0 স্কয়ার e টু দি পাওয়ার mt ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্রত্যেকটা থেকে e টু দি পাওয়ার mt কমন নিলাম, e টু দি পাওয়ার mt যদি কমন চলে যায় তাহলে হবে m স্কয়ার প্লাস 2bm প্লাস ওমেগা 0 স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, এবার এই ইকুয়েশনকে আমরা সলভ করব। আগেই বলেছি e টু দি পাওয়ার mt 0 হতে পারে না, e টু দি পাওয়ার mt যদি 0 না হয় তাহলে কি হবে, এই যে তারপরের যে পার্টটা, তারপরের পার্টটা 0 করব। তার মানে m স্কয়ার প্লাস 2bm প্লাস ওমেগা 0 স্কয়ার ইকুয়ালস টু 0। এটা তোমরা আগেই জেনেছো, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে সলভ করতে গেলে আমার শ্রীধর আচার্যের ইকুয়েশনে সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে শ্রীধর আচার্য ইকুয়েশন ব্যবহার করলে কি হবে, m ইকুয়াল টু, তাহলে আমরা এটা কার মতো আমি পাশে লিখে দিই, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্মের ইকুয়েশন। তাহলে এর রুট গুলো হয় আমরা জানি কি, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে সিমিলার এখানে কত হবে, এখানে হচ্ছে b এর মান হচ্ছে মাইনাস 2b, তাহলে মাইনাস 2b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a এর মান হচ্ছে 1 ইন্টু c মানে ওমেগা 0 স্কয়ার বাই 2 ইন্টু a মানে 1। ঠিক আছে, প্রত্যেকটা থেকে উপর নিচে দেখা যাবে যে b কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। তাহলে আমরা কটা রুট পেলাম, এখানে দেখো দুটো রুট পেলাম আগের মতো, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে, তাহলে জেনারেল সলিউশন ইকুয়াল টু x ইকুয়াল টু হবে a e টু দি পাওয়ার মাইনাস b প্লাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার t প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার ইনটু t। ঠিক আছে, তো এবার বুঝতে পারছো এই দুটো থেকে আমি যদি পার্ট পার্ট করে দিই তাহলে এখানে আসবে e টু দি পাওয়ার মাইনাস bt, এখানে আসবে e টু দি পাওয়ার মাইনাস bt। তাহলে এখানে এটা যদি বসিয়ে দেওয়া যায়, কমন নিয়ে নিচ্ছে একবারে, e টু দি পাওয়ার মাইনাস bt অফ a e টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার প্লাস b e টু দি পাওয়ার মাইনাস b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার, একটা তার সঙ্গে t হবে, ঠিক আগের মতো। ঠিক আছে, তাহলে আমরা পেলাম x এর এটা সলিউশন, কিন্তু দুটো কনস্ট্যান্ট রয়েছে a আর b। ওকে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম আগের মতোই পেয়েছি, শুধুমাত্র একটা ফ্যাক্টর এসে হাজির হয়েছে, e টু দি পাওয়ার মাইনাস bt। এই বিটিটাকে বলা হয় বিটাকে বলা হয় ড্যাম্পিং ফ্যাক্টর। এই ডিউ টু ড্যাম্পিং আমরা জানি এক্সপোনেনশিয়াল কার্ভ কেমন হয়, এক্সপোনেনশিয়াল কার্ভ হচ্ছে নরমালি এরকম হয়, কিন্তু যেহেতু মাইনাস সাইন আছে কাজেই এটা কি কিরকম কার্ভটা হবে, উল্টো দিকে হবে। কি, এই যে অসিলেশনটা, এই অসিলেশনটা যে কমে যাচ্ছে, অসিলেশনটা কমে যাওয়ার জন্য এই এক্সপোনেনশিয়াল অফ মাইনাস টার্মটাই কিন্তু রেসপন্সিবল। ওকে, তো তাহলে আমরা আলটিমেটলি যদি এই ইকুয়েশনটা পাই, ফাইনাল ইকুয়েশন, এই ইকুয়েশনে তিনটে কেস আছে, একটাকে বলা হয় ওভার ড্যাম, একটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম, একটাকে বলা হয় আন্ডার ড্যাম। ঠিক আছে, এই তিনটে সিচুয়েশন আমরা আলাদা আলাদা করব। প্রথম কেস হচ্ছে লার্জ ড্যাম, মানে ড্যাম্পিংটা যদি বেশি হয়, কোনটা বললাম ড্যাম্পিং ফ্যাক্টর, ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে এটা বিটা। তাহলে এই ক্ষেত্রে কি লার্জ ড্যাম্পের ক্ষেত্রে, তাহলে কেস ওয়ান হচ্ছে লার্জ ড্যাম,
ঠিক আছে, লার্জ ড্যাম মানে এক্ষেত্রে আমরা কি পাবো, বি গ্রেটার দেন ওমেগা জিরো। ঠিক আছে, তাহলে আমরা বি গ্রেটার দেন ওমেগা জিরো, তাহলে বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার, এটা একটা ধরে দিচ্ছি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে পি স্কোয়ার। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে, এক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস বিটি, আর তার সঙ্গে থাকছে এ ই টু দি পাওয়ার, তার রুট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পিটি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি কন্ডিশন, যদি বিটা মানে ড্যাম্পিংটা ওমেগা জিরো স্কোয়ার থেকে বেশি। এবার ড্যাম্পিংটা ওমেগা জিরো স্কোয়ার থেকে বেশি হবে না কম হবে, এটা আমার হাতে, কেন হাতে, কারণ বি আমরা কাকে ধরেছিলাম মনে পড়ছে, প্রথমে দেখে নেবে কে বাই এম সমান টু বি ধরেছিলাম। ঠিক আছে, কে এটা হচ্ছে কি, ওই যে ড্যাম্পিং এর সঙ্গে যে কনস্ট্যান্ট ছিল। তাহলে আমরা কি সিস্টেম নেবো, মানে কি মাধ্যমে আমরা এসএইচএম এর সিস্টেমটাকে রেখেছি, তার উপর ডিপেন্ড করবে যে ড্যাম্পিংটা কিরকম হবে, ড্যাম্পিং ফ্যাক্টর। ওকে, বিটা। আর ওমেগা জিরোটা আমার হাতে, কারণ ওমেগা জিরো মানে আগেই পেয়েছে ওটা এস বাই এম, মাস অফ দা পেন্ডুলামের ববটা, আর তোমার হচ্ছে এস হচ্ছে ওই স্টিফনেস কনস্ট্যান্ট, ওটাও আমার হাতে। তাহলে আমরা চয়েসটা এমন হবে যাতে আমি লার্জ ড্যাম নেবো না ক্রিটিক্যাল ড্যাম নেবো নাকি আন্ডার ড্যাম নেবো, সেটা ডিপেন্ড করছে যে এই ফ্যাক্টরগুলো, সেটা কিন্তু আমার হাতের মধ্যে রয়েছে। ওকে, তো কাজেই আমি এমন কন্ডিশন চুজ করলাম যাতে বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ারটা পি স্কোয়ারের সঙ্গে সমান হলো। তো কাজেই আমরা ইকুয়েশন অবস্থানটা পেলাম। ঠিক আছে, এবার চলে যাও কেস টু তে। কেস টু কে বলছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। ঠিক আছে, ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে হয় বি ইকুয়াল টু ওমেগা জিরো। ঠিক আছে, ওই যে ফাইনাল ইকুয়েশন পেয়েছিলাম আমরা, ঠিক আছে, আর আমি বারবার লিখছি না, ওই ফাইনাল ইকুয়েশনে যদি আমরা বি ইকুয়াল টু ওমেগা জিরো বসিয়ে দিই, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এ ই টু দি পাওয়ার ভিতরে ছিল কি বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার ছিল, সব ইকুয়াল হয়ে গেলে এটা হচ্ছে টু দি পাওয়ার জিরো প্লাস বি ই টু দি পাওয়ার জিরো, তার মানে এটা এসে যাবে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস বিটি। ঠিক আছে, এটা কিন্তু আইডিয়ালিস্টিক কেস, অ্যাকচুয়ালি একেবারে জিরো হয় না, হয় কি নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়। তো নিয়ারলি ইকুয়াল টু যদি জিরো হয়, এক্সপোনেনশিয়ালের মধ্যে কি টার্ম রয়েছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস ওমেগা জি স্কোয়ার, এটাকে আমরা কি ধরেছিলাম পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ারটা খুব ক্ষুদ্র হবে, এটা যদি কাছাকাছি হয় আমরা কি বলতে পারি, পি স্কোয়ারটা খুবই ক্ষুদ্র, তাহলে খুবই ক্ষুদ্র যদি হয় ই টু দি পাওয়ার পিটি, এটাকে যদি সিরিজে আমরা এক্সপ্যান্ড করি কি পাবো, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ আমরা জানি, প্রথম টার্মটা হচ্ছে এক্স, সরি প্রথম টার্মটা হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে এক্স, তারপরে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এভাবে চলতে চলতে যাবে। তাহলে ওয়ান প্লাস পিটি প্লাস p square t square by factorial 2 plus p cube t cube by factorial 3 and so on. কিন্তু due to this small value of p, we can take the value up to digit 2, তাহলে 1 plus pt অবধি লিখতে পারি। সিমিলারলি আরেকটা টার্ম আসবে যেটা হচ্ছে e to the power minus pt। ঠিক আছে, তাহলে ওটা কি হবে, e to the power minus pt থেকেও, তাহলে পরের টার্মটা হবে মাইনাস, তাহলে 1 minus pt। ওকে, তাহলে এই দুটো যদি পুট করে দাও, তাহলে আলটিমেটলি যেটা আসবে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু ব্র্যাকেটের মধ্যে থাকছে তোমার এ আছে, তার সঙ্গে 1 প্লাস পিটি প্লাস বি ইন্টু 1 মাইনাস পিটি। ঠিক আছে, দিস ইজ দ্য ক্রিটিক্যাল ড্যাম্পিং ইকুয়েশন ফর এসএইচ। ওকে, লাস্ট যেটা রয়েছে যে আন্ডার ড্যাম্প, মানে ড্যাম্পিংটা খুব কম, কেস থ্রি। কেস থ্রি হচ্ছে ড্যাম্পিং এর ভ্যালুটা যদি কম হয়, মানে এক্ষেত্রে বি স্কোয়ারটা লেস দ্যান ওমেগা জিরো, আন্ডার ড্যাম্প। ঠিক আছে, তাহলে আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে কি হবে, বা স্মল ড্যাম্প একই কেস, ওটা লার্জ বলছে না স্মলও বলতে পারে। আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে কি বিটা ছোট হবে, ওমেগা জিরোটা বড় হবে, তাই তো। তাহলে এইটাকে আমরা ধরছি কিউ ধরে নিলাম, এটা যেহেতু
বড়, এটা যদি বড়, এটা ছোট, সেখানে মাইনাস ইউজ করে। তাহলে আলটিমেটলি এক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু এখানে হবে ই টু দি পাওয়ার, এখানে দেখো যেহেতু নেগেটিভ সাইন চলে এসছে, রুটের ভিতরে নেগেটিভ মানে নিশ্চয়ই বুঝতেই পারছো আই চলে আসবে ইমাজিনারি, ঠিক আছে। তাহলে এটা লিখবো আই কিউ টি প্লাস ই টু, একটা কনস্ট্যান্ট থাকবে এ, আর এখানে কনস্ট্যান্ট আছে বি ই টু দি পাওয়ার মাইনাস আই কিউ টি, ঠিক আছে। তো কাজেই এই যে দুটো ইকুয়েশন, এটা বুঝতেই পারছো, এটাকে আমরা সাইন কসে লিখতে পারি। এটা আগের দিনই আমি করেছিলাম, আর বারবার আমি লিখবো না, একবার আমি লিখে দেবো যে এটা কি হবে, যদি পুট করো ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু সাইন কিউটি প্লাস থিটা, ঠিক আছে। আগের মতোই এসছে, ভালো করে লক্ষ্য করো, ফ্রি ভাইব্রেশনের মধ্যে এসছে, কিন্তু একটা এক্সট্রা একটা টার্ম এসছে ই টু দি পাওয়ার মাইনাস বিটি। ডিউ টু দিস ফ্যাক্ট আমার যে সাইন কার্ভটা অ্যামপ্লিটিউডটা কমতে কমতে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই তিনটাকেই প্লট করি, ওভার ড্যাম, আন্ডার ড্যাম আর ক্রিটিক্যাল ড্যাম, তিনটি ইকুয়েশনে কি ছিল যদি আরেকবার আমি লিখে ফেলি, তাহলে প্রথমে ওভার ড্যামটা কি ছিল, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি এ ই টু দি পাওয়ার পিটি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস পিটি ছিল, এটা ফর কি ওভার ড্যাম বা লার্জ ড্যাম ক্রিটিক্যাল ড্যামটা ক্ষেত্রে কি, যেটা এসেছিল এক্স ইকুয়াল টু কি ছিল আমাদের, যে ই টু দি পাওয়ার মাইনাস বিটি এ ওয়ান প্লাস পিটি বি ওয়ান মাইনাস পিটি, ঠিক আছে। লাস্ট কেস ছিল যেটা হচ্ছে স্মল ড্যাম, স্মল ড্যামটা ক্ষেত্রে কি ছিল, এক্স ইকুয়াল টু ই টু দি স্মল এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টু সাইন কিউটি প্লাস থিটা, এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ারকে আমরা কিউ ধরেছি, ঠিক আছে। তো এই তিনটি ইকুয়েশনকে যদি আমরা একই কার্ভে প্লট করি, তাহলে যেটা দেখাবে, যেটা নেচারটা হবে, তিনটের ক্ষেত্রে তিন রকম কার্ভ দেখাবে, ঠিক আছে। আগে ক্রিটিক্যাল টার্মটা কি ফেললাম, ক্রিটিক্যাল টার্মটা বুঝতে পারছি কেন এরকম, এই ফ্যাক্টরটা রয়েছে, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা। ওভার ড্যাম্পের ক্ষেত্রে কি এক্সপোনেনশিয়াল রয়েছে, তার সঙ্গে এই ফ্যাক্টরটা রয়েছে, এখানে এও ডিকে করবে বাট অনেক দূর গিয়ে ডিকে করবে, ঠিক আছে। তাহলে এটাও এক্সপোনেনশিয়াল ডিকে করছে ক্রিটিক্যাল ড্যাম্প, এটা হচ্ছে ওভার ড্যাম্প, কিন্তু এই 3 নম্বর কেসে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাইন রয়েছে, মানে এইটাতেই শুধুমাত্র অসিলেটরি ব্যাপারটা রয়েছে, কিন্তু এই দুটোতে কোনো অসিলেটরি ব্যাপার নেই, শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ডিকের জন্য দুটোই ডিকে হবে, বাট একটা কুইক ডিকে হবে, একটা হবে স্লো ডিকে। লাস্ট প্রসেসটা দেখো ডিকেও আছে, তার সঙ্গে সঙ্গে সাইনও আছে, তার মানে সাইনের অসিলেশনটা কমাবে এই ফ্যাক্টরটা, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, এখান থেকে যদি স্টার্ট হয় অ্যামপ্লিটিউডটা এক্ষেত্রে কমতে কমতে, ঠিক আছে। তাহলে এই এই যেটা দেখছো এটা হচ্ছে ওভার ড্যাম্প, এই যেটা দেখছো এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প, আর এই যেটা দেখছো এটা হচ্ছে তোমার স্মল ড্যাম বা আন্ডার ড্যাম, ঠিক আছে। তাহলে এই যে তিনটি ইকুয়েশন দেখছো, এটা হচ্ছে আমাদের ড্যাম্প এসএইচএম এর ইকুয়েশন, এবং এই যে কার্ভটা দেখছো, এই কার্ভটা হচ্ছে ড্যাম্প সিম্পল হারমোনিক মোশনের এই তিনটে কার্ভ, ওকে।